হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখব পরিসংখ্যান অধ্যায়ের আয়তলেখ। এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, ৬০ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী নিম্নরূপ। এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া হয়েছে এবং গণসংখ্যা দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাদেরকে আয়তলেখ অঙ্কন করতে হবে। এখন আয়তলেখ অঙ্কন করতে হলে প্রথমেই তোমাদেরকে একটা সারণীর দরকার হবে। সেই সারণীতে তোমাদেরকে শ্রেণীব্যাপ্তি এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ও গণসংখ্যা নির্ণয় করতে হবে। এখন শ্রেণীব্যাপ্তি তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে এবং গণসংখ্যাও দেওয়া আছে, এবং বাকি তোমাদের কি নির্ণয় করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। এখন এই তিনটা হেডিংয়ের শর্ট ফর্ম আমি এখানে লিখে রেখেছি। এখন শ্রেণীব্যাপ্তি উচ্চারণ করার সময় দেখো তোমাদেরকে এস এর মতো উচ্চারণ হচ্ছে, এই কারণে আমি এস লিখেছি। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ও এর মতো উচ্চারণ হয় প্রথমে, সেই কারণে আমি ও লিখেছি, এবং গণসংখ্যা জি এর মতো উচ্চারণ হয়, সেই কারণে আমি জি লিখেছি, অর্থাৎ এস ও জি। এই শর্ট ফর্মটি তোমরা মনে রাখলে খুব সহজে তোমরা পরীক্ষার সময় এটি মনে রাখতে পারবে। তো দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে নির্ণয় করতে হয়। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হয় হলো এই শ্রেণীব্যাপ্তির যে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা আছে এটা থেকে, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা থেকে তোমাকে আধা বাদ দিতে হবে এবং সর্বোচ্চ সংখ্যা থেকে আধা যোগ করতে হবে। অর্থাৎ দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা আছে ৪৫, তো ৪৫ থেকে আধা যদি আমি বিয়োগ দিই বা বাদ দিই তাহলে কত হয়? ৪৪.৫ হয়। এবং সর্বোচ্চ সংখ্যার সাথে যদি আমি ০.৫ বা আধা যোগ করি তাহলে কত হবে? ৪৯.৫। একইভাবে নিচেরগুলো তোমাদেরকে এইভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। তো দেখো আমি এখানে নির্ণয় করে দেখাচ্ছি। ৫০ থেকে আধা বাদ দিলে হয় ৪৯.৫ এবং ৫৪-র সাথে আধা যোগ করলে হয় ৫৪.৫। একইভাবে এখানে ৫৪.৫ থেকে ৫৯.৫, এখানে ৫৯.৫ থেকে ৬৪.৫, এখানে ৬৪.৫ থেকে ৬৯.৫, এখানে ৬৯.৫ থেকে ৭৪.৫। দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা খুব সহজে আমরা নির্ণয় করে ফেললাম। তো তোমাদেরকে আয়তলেখ অঙ্কন করার জন্য যে সারণীটা দরকার সেই সারণী প্রথমে আমাদের হয়ে গেল। এখন দেখো সারণী নির্ণয় করার পরে তোমাদেরকে এই কথাগুলো লিখতে হবে। তো এখানে কি লেখা আছে? ছক কাগজের এক্স অক্ষে এক ঘর সমান সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক এবং ওয়াই অক্ষে এক ঘর সমান সমান গণসংখ্যার এক একক ধরে আয়তলেখ অঙ্কন করতে হবে। মূলবিন্দু ও হতে ৪৪.৫ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হলো। তোমরা এই কথাটা পরে লিখবে, অর্থাৎ তোমরা গ্রাফ কাগজে আঁকানোর পরে, আয়তলেখ আঁকানোর পরে তোমরা এই কথাগুলো লিখবে, তাহলে তোমাদের এখানে কোনো ভুল হবে না। যদি তোমরা এখানে আগে লিখতে যাও তাহলে তোমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে চলো এবার আমরা গ্রাফ কাগজে চলে যাই। দেখো এখানে গ্রাফ কাগজ আমরা কিভাবে আঁকবো সেটা দেখাচ্ছি। এই যে আমরা আড়াআড়ি যে দাগটা কাটবো এটা হলো এক্স অক্ষ, আড়াআড়ি যে দাগটা কাটবো এটা হচ্ছে এক্স অক্ষ। তোমাদেরকে অবশ্যই কিন্তু এখানে পেন্সিল দিয়ে কাটতে হবে, পেন্সিল, এখানে পেন্সিল দিয়ে কাটতে হবে। তো আমি এখানে পেন্সিল দিয়ে কাটছি না এই কারণে যে পেন্সিল দিয়ে কাটলে তোমরা হয়তো খুব সহজে বুঝতে পারবে না, এই কারণে আমি এখানে কালার পেন্সিল দিয়ে আঁকছি। প্রথমে একটা আড়ে দাগ দেবা, তারপরে লম্বা একটা দাগ দিবা। যে আমরা যে আড়ে দাগটা দিব এটার নাম হলো এক্স অক্ষ, এবং লম্বায় যে দাগটা দিব এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবং এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে এটার নাম হচ্ছে মূলবিন্দু। এই মূলবিন্দুকে ও দিয়ে প্রকাশ করা হয়। দেখো এই মূলবিন্দু থেকে
এই যে একটা দাগ আছে, লম্বা একটা দাগ আছে, তারপরে একটা দাগ আছে, মূল বিন্দু থেকে এই দাগ পর্যন্ত কয়টা ঘর আছে বলতে পারো? এখান থেকে কিন্তু এই পর্যন্ত টোটাল এই ভিতরে দেখো 5টা ঘর আছে। তো এই প্রথম 5টা ঘর আমরা খালি রাখবো। এখানে আমরা এরকম একটা দাগ দেব, এই দাগটারে বলে ছেদ চিহ্ন। তারপরে আমরা এখান থেকে হিসাব করব। তো দেখো, আয়তলেখ অঙ্কন করতে হলে তোমাদেরকে কি কি জিনিস লাগবে? লাগবে হচ্ছে, এখানে লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এই পাশে লাগবে গণসংখ্যা। তো দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কিন্তু একটু আগে যে সারণীটা আঁকলাম ওই সারণীতে আমরা নির্ণয় করেছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথমে কত ছিল ভাইয়া? অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথমে ছিল 44.5। তো আমরা এখানে লিখি 44.5। এই প্রথম 5টা ঘর বাদ দিয়ে এখান থেকে লিখব 44.5, তারপরে 49.5, তারপরে 54.5, 59.5, 64.5, 69.5, তারপরে 74.5। দেখো, আমাদেরকে সর্বোচ্চ শ্রেণীসীমাটা কত? 74.5। আমরা 74.5 পর্যন্ত এখানে লিখেছি। এখন দেখো, এক্স অক্ষ বরাবর এখানে আমরা 5 দেব, 5 ঘর করে এখান থেকে এই পর্যন্ত 5, এখান থেকে এই পর্যন্ত 5, অর্থাৎ 5, তারপরে 10, তারপরে এখানে 15, এখানে 20, এখানে 25। এখানে দেখো আমি কি লিখেছি? এখানে দেখো লিখেছি গণসংখ্যা। এখানে দেখো গণসংখ্যায় সর্বোচ্চ কত আছে? গণসংখ্যার সর্বোচ্চ দেখো এখানে 20 আছে। তো আমরা গণসংখ্যা এখানে 20 পর্যন্ত কিংবা তার একটা ঘর বেশি নিতে পারি, অর্থাৎ 25 পর্যন্ত নিতে পারি, সেটা তোমার ইচ্ছা। 25-30 পর্যন্ত নিতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু 20 পর্যন্ত অবশ্যই তোমাকে নিতে হবে। এখন দেখো আমরা আয়তলেখ আঁকছি। এখন দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 44.5 থেকে 49.5 পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত তোমার গণসংখ্যা আছে কতটা? দেখো, ছকে আমাদের গণসংখ্যা আছে 4, অর্থাৎ এই 4 এই উপর মুখ যাবে, অর্থাৎ এই গণসংখ্যা দেখো এই উপরের মুখ আছে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আছে, অর্থাৎ গণসংখ্যাটা আমাদের ওয়াই অক্ষ বরাবর যাবে। অর্থাৎ গণসংখ্যা কত? 4। তাহলে 1, 2, 3, 4 এই পর্যন্ত হবে আমাদের গণসংখ্যা 4। দেখো, এবার দেখো 49.5 থেকে 54.5 পর্যন্ত গণসংখ্যা আছে কত? দেখো, গণসংখ্যা আছে 8, অর্থাৎ 8 ঘর পর্যন্ত আমরা আঁকবো। এখানে 4, এখানে 5, 6, 7, 8, এই 8 ঘর পর্যন্ত আমরা আঁকলাম। এরপরে দেখো 54.5 থেকে 59.5 পর্যন্ত কত আছে? দেখো 10 আছে। তো 10 পর্যন্ত আমরা নিলাম। এই দেখো এখানে 10 আছে, অর্থাৎ এখান থেকে আমরা নেব 54.5 থেকে 59.5 পর্যন্ত, এখানে 10। এরপরে 59.5 থেকে 64.5 পর্যন্ত কত আছে? 20 আছে। তাহলে দেখো 20 ঘর পর্যন্ত আমাদের রাখতে হবে। 5, 10, 15, 20, অর্থাৎ এই ঘর পর্যন্ত আমাদের কাটতে হবে। এবার আমরা মিলিত করে দিই এই ঘরের সাথে। তোমরা কিন্তু এটা অবশ্যই স্কেলের সাহায্যে করবে এবং পেন্সিল দিয়ে করবে। এরপরে দেখো 64.5 থেকে 69.5 পর্যন্ত কত আছে? 12 আছে। দেখো এখান থেকে 5, 10, 11, 12, অর্থাৎ এই পর্যন্ত। মিলিত করে দাও, ব্যাস। এরপরে 59.5 থেকে 74.5 পর্যন্ত কত আছে? 6 আছে।
তো দেখো 6 পর্যন্ত আমি আঁকি, এরপরে মিলিত করে দাও। ব্যাস, তোমাদের কিন্তু আয়তলেখ আঁকা শেষ। তো দেখো এরপরে দেখো এই লেখাগুলোর সাথে মিল আছে কিনা। ছক কাগজের এক্স অক্ষে এক ঘর সমান সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক। অর্থাৎ এই যে ছক কাগজে যে আমরা এক্স অক্ষ লিখেছি এবং ওয়াই অক্ষ লিখেছি, এই এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক। এক্স অক্ষের এক ঘর সমান সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক, অর্থাৎ প্রতি ঘরের মানের জন্য একটা করে মান। অর্থাৎ এই দেখো এই 44.5 থেকে 49.5 পর্যন্ত এখানে হচ্ছে টোটাল 5। এখন এখানে ঘরও আছে কিন্তু 5টা, অর্থাৎ 5টা ঘরের জন্য 5টা মান। ঠিক আছে হ্যাঁ, সেই জন্য আমরা লিখেছি যে এক্স অক্ষে এক ঘর সমান সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমার, যেহেতু এমনি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গেছে এক্স অক্ষ বরাবর, এই কারণে আমরা লিখেছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক। এবং দেখো ওয়াই অক্ষে এক ঘর সমান সমান গণসংখ্যার এক একক। এবং এই যে এটা কিন্তু ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের এই এক ঘর সমান সমান, অর্থাৎ এই 0 মূল বিন্দু থেকে এই 5 পর্যন্ত কিন্তু 5টা ঘর আছে, অর্থাৎ প্রতি ঘরের মানের জন্য কিন্তু আমাদের একটা করে মান, অর্থাৎ গণসংখ্যার এক মানের জন্য এই একটা ঘর, 5 গণসংখ্যার 5টা মানের জন্য 5টা ঘর, এই জন্য একটা ঘর সমান সমান গণসংখ্যার এক একক। ওয়াই অক্ষে এক ঘর সমান সমান গণসংখ্যার এক একক ধরে আয়তলেখ অঙ্কন করা আমাদের হয়ে গেছে। মূল বিন্দু ও হতে 44.5, দেখো মূল বিন্দু ও হতে 44.5 পর্যন্ত এই যে একটা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে ভাই, তো আয়তলেখটি আমাদের একদম সঠিকভাবে শেষ হয়ে গিয়েছে। তো এটা যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা আশা করি ফুল মার্কস পেয়ে যাবে। এখন আমরা শিখব পরিসংখ্যান অধ্যায়ের গণসংখ্যা বহুভুজ নির্ণয় করার পদ্ধতি। তো এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, এটা যশোর বোর্ড 2024 সালে এসেছিল। এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, এখান থেকে তোমাদেরকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো দেখো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে তোমাদেরকে প্রথমে একটা সারণী আঁকতে হবে। এই সারণীতে তোমাদেরকে 3টা হেডিংয়ের প্রয়োজন হবে বা 3টা কলামের প্রয়োজন হবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আমাদের তো দেওয়াই আছে এবং গণসংখ্যাও দেওয়া আছে, আর অতিরিক্ত একটা জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। তো শ্রেণীর মধ্যমান নির্ণয় করার আগে তোমাদেরকে যে এখানে যে আমি পাশে SMG লিখেছি এটার মানে বলে দিই। শ্রেণীব্যাপ্তি অর্থাৎ এস এর মতো উচ্চারণ হয় বিধায় আমি এখানে এস লিখেছি, এবং মধ্যমান, মধ্যমান উচ্চারণ করতে গেলে দেখো ম এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ এম এর মতো উচ্চারণ হয়, সেই কারণে এম লিখেছি। এবং গণসংখ্যা উচ্চারণ করার সময় জি এর মতো উচ্চারণ হয়, এই কারণে জি লিখেছি, অর্থাৎ SMG। এই শর্ট ফর্মটি তোমরা মনে রাখবে, তাহলে পরীক্ষার সময় তোমাদেরকে এই 3টা হেডিং করতে গেলে খুব সহজে নির্ণয় করতে পারবে। এখন দেখো শ্রেণী মধ্যমানের কি সূত্র ভাইয়া, আমরা প্রথম যে ক্লাসটি করেছিলাম সেখানে কিন্তু আমি খুব সহজে শ্রেণী মধ্যমান নির্ণয় করা শিখিয়েছিলাম। দেখো শ্রেণী মধ্যমান নির্ণয় করার সূত্রটি হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা এবং শ্রেণীর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমরা শ্রেণী মধ্যমান পেয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো 50 এবং 41 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মধ্যমান পেয়ে যাবে। 50 আর 41 যোগ করলে হয় 91, 91কে 2 দিয়ে ভাগ করলে হয় 45.5। একইভাবে 60 আর 51 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 55.5, এটি হবে 65.5, এটি হবে 75.5, এটি হবে 85.5, এটি হবে 95.5। ব্যাস, আমাদের কিন্তু সারণী তৈরি করা শেষ। এরপরে তোমাদেরকে এই লেখাটা লিখতে হবে। প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, অর্থাৎ প্রথম যে আমাদের শ্রেণীটা আছে এই যে এই শ্রেণীর যে মধ্যমান, এর আগের শ্রেণীর মধ্যমানটা আমাদের ধরে নিতে হবে, এবং এই যে শেষ যে শ্রেণীটা আছে এই শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমানটাও আমাদেরকে ধরে নিতে হবে। কি জন্য? এটা আমরা যখন লেখচিত্র আঁকবো
তখন তোমরা এটা বুঝতে পারবে। দেখো তাহলে প্রথম শ্রেণী পূর্বের শ্রেণীর মধ্যমান কত হবে? এখানে প্রথম শ্রেণীর মধ্যমান 45.5, 55.5, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ব্যবধান কিন্তু 10। তাহলে নিশ্চয়ই 45.5-এর আগের 10 ব্যবধান নিলে 35.5 হবে। তাহলে এখানে লিখি 35.5 এবং লাস্টে যে আমাদের মধ্যমানটা আছে এটা 95.5, এর সাথে 10 ব্যবধান যোগ করলে হবে 105.5। এতটুকু লিখে তোমরা এবার গ্রাফ কাগজ নিয়ে তোমরা গণসংখ্যা বহুভুজ আঁকবে। তারপরে তোমরা এই বাকি যে লেখাটুকু আছে এটুকু লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদেরকে নির্ভুল হবে। তো দেখো আমি এখন গ্রাফ পেপার নিয়ে এখানে আঁকছি। দেখো প্রথমে আমরা এক্স অক্ষ আঁকবো, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। এটি হলো এক্স অক্ষ, আর এই পাশে নিয়েছি ওয়াই অক্ষ। এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে এটি হচ্ছে মূলবিন্দু। এই মূলবিন্দুকে ও দিয়ে প্রকাশ করা হয়। একটু বড় করে দিলাম। গণসংখ্যা বহুভুজে এক্স অক্ষ বরাবর তোমাদের লিখতে হবে শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান অর্থাৎ শ্রেণীর মধ্যমান হচ্ছে এক্স অক্ষ বরাবর যাবে এবং ওয়াই অক্ষ বরাবর যাবে, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা যাবে। অর্থাৎ গণসংখ্যার মানগুলো ওয়াই অক্ষ বরাবর যাবে এবং শ্রেণী মধ্যমানের মানগুলো এক্স অক্ষ বরাবর যাবে। তাহলে দেখো এখন মূল বিন্দু থেকে প্রথম আমরা দেখো প্রথম এই 5 ঘর অর্থাৎ এই দাগ থেকে এই দাগ তো 5 ঘর, এই প্রথম 5 ঘরে আমরা এরকম দাগ দেবো, অর্থাৎ এটা হচ্ছে ছেদ চিহ্ন দেব। তারপরে এখানে দেখো আমরা যে ওখানে ধরে নিয়েছিলাম যে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 35.5, এখান থেকে আমরা মধ্যমানের মানগুলো লিখে নেব। এর 35.5-এর পরে 45.5, তারপর 55.5, এইভাবে আমরা এখানে লিখব। তো আমি এখানে লিখছি দেখো 35.5, তারপরে 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5, এখানে হচ্ছে 105.5। এই দুইটা আমরা অতিরিক্ত লিখেছি, এটা একটু পরে তোমরা বুঝতে পারবে। দেখো এখন দেখো শ্রেণীর মধ্যমানের 45.5-এর গণসংখ্যার মান কত? 4। এখন দেখো ছক কাগজের এক্স অক্ষের ক্ষুদ্রতম এক ঘর সমান সমান শ্রেণীর মধ্যমানের 2 একক, অর্থাৎ এক্স অক্ষের একটা ঘরের মান হবে শ্রেণীর মধ্যমানের 2 মানের সমান, অর্থাৎ প্রতি ঘর মানের জন্য শ্রেণীর মধ্যমানের 2টা করে মান নিতে হবে। এখানে দেখো শ্রেণীর মধ্যমান আমি কিভাবে লিখেছি 35.5 থেকে 45.5, কিন্তু এখানে ব্যবধান কিন্তু 10, কিন্তু এখানে ঘর আছে কয়টা ভাইয়া? এখানে দেখো এই দাগ থেকে এই দাগের ভিতরে ঘর আছে 5টা, কিন্তু ব্যবধান কত? 35.5 থেকে 45.5 পর্যন্ত ব্যবধান হচ্ছে 10। ঠিক আছে, তো এই 10 ব্যবধানের জন্য কিন্তু আমরা 5 ঘর নিয়েছি, অর্থাৎ এই 5টা ঘরের মান কিন্তু 10। তাহলে একটা ঘরের মান কত হবে? 2। 2টা ঘরের মান হবে 4, তেমনিভাবে 5টা ঘরের মান হবে 10, অর্থাৎ এই একটা ঘরের মান হবে 2। এই কারণে আমি এখানে কি লিখেছি? ছক কাগজের এক্স অক্ষের ক্ষুদ্রতম একটা ঘরের জন্য শ্রেণী মধ্যমানের 2 একক। এই কারণেই কিন্তু আমি এখানে লিখেছি। এইটা যদি আমি এখানে 35.5 তারপর এখানে লিখতাম 45.5 তাও কিন্তু হতো,
কিন্তু তখন কিন্তু গ্রাফ কিন্তু অনেক বড় হতো, অনেক এইদিকে আরও কাটতে হতো। ঠিক আছে, তো দেখো তাহলে এক্স অক্ষের এই প্রতিটা একটা ঘরের জন্য আমরা শ্রেণী মধ্যমানে 2টা মান নিয়েছি, এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম 2 ঘর সমান সমান গণসংখ্যার 1 একক, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর 2টা ঘরের জন্য আমরা গণসংখ্যার 1টা করে মান নেব, অর্থাৎ গণসংখ্যার একটা মানের জন্য আমরা 2 ঘর ব্যবহার করব। তাহলে দেখো এখানে প্রথমে গণসংখ্যার কত মান আছে, 4 মান আছে, অর্থাৎ গণসংখ্যার 4 মানের জন্য কিন্তু আমাদেরকে 8টা ঘর ব্যবহার করতে হবে। তাহলে দেখো 45.5, এই 45.5-এর গণসংখ্যার মান কত, এখানে মান আছে 4, তাহলে আমাদের ঘর ব্যবহার করতে হবে 8টা। তাহলে দেখো আমি এখন 8 পর্যন্ত গুনি, 45.5 থেকে 8 পর্যন্ত গুনি, এখান থেকে এই পর্যন্ত 5, 6, 7, 8, এখানে আছে 8। এরপর 55.5 এর গণসংখ্যা হচ্ছে 10, তাহলে 10 যদি গণসংখ্যার মান হবে তাহলে আমাদেরকে ঘর ব্যবহার করতে হবে কয়টা, 20টা, অর্থাৎ ডাবল ব্যবহার করতে হবে। দেখো 5, 10, 15, 20 এই পর্যন্ত। এরপরে 65.5-এর মান হলো 15, তাহলে আমাদের ঘর ব্যবহার হবে 30টা। তাহলে দেখো 5, 10, 15, 20, 25 আছে 30। এরপরে দেখো 75.5-এর গণসংখ্যার মান হচ্ছে 12, অর্থাৎ 24টা ঘর ব্যবহার করতে হবে। দেখো 75, 5, 10, 15, 20, 21, 22, 23, 24 এ পর্যন্ত। এরপরে 85.5-এর গণসংখ্যার মান 6, অর্থাৎ আমাদের 12 ঘর ব্যবহার করতে হবে, 5, 10, 11, 12। এরপরে 95.5-এর গণসংখ্যার মান হলো 3, তাহলে 3টা মানের জন্য আমাদের ঘর ব্যবহার করতে হবে 6টা। তাহলে দেখো 5, এই 6। এখন দেখো এইগুলো আমরা আঁকাই দিই, মিলিত করে দিই, এখান থেকে এই পর্যন্ত। তোমরা কিন্তু স্কেল ব্যবহার করবে। হ্যাঁ, আমাদের কিন্তু গণসংখ্যা বহুভুজ আঁকা হয়ে গেছে। এখন দেখো এটার সাথে এখানে কিন্তু আমরা মিলিত করতে এখনও পারিনি। মিলিত আমরা কিভাবে করব, এই দেখো আমি প্রথমে যে বলেছিলাম যে আমরা অতিরিক্ত একটা মধ্যমান নিলাম প্রথমে এবং শেষে একটা অতিরিক্ত মধ্যমান নিয়েছি, তো এই মধ্যমানের সাথে এবার এই মধ্যমান আমরা যোগ করে দেব। আমরা তো ডাইরেক্ট যোগ করতে পারি না, তো আমরা কিভাবে যোগ করব, এরকম ডট 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 দিয়ে আমরা যোগ করব, কারণ এটার তো কোনো মানে নেই, এই কারণে আমরা ডট 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 দিয়ে আমরা যোগ করে দিয়েছি, অর্থাৎ যাতে চিত্রটা সুন্দর দেখায়। তো এটি আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এখন আমরা শিখব পরিসংখ্যান অধ্যায়ের অজীব রেখা অঙ্কনের নিয়ম। এখানে একটি প্রশ্ন হলো, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া হয়েছে এবং গণসংখ্যা দেওয়া হয়েছে এবং বলছে বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করো। এখন অজীব রেখা অঙ্কন করার জন্য তোমাদেরকে প্রথমে একটি সারণীর দরকার হবে এবং সারণীতে তোমাদেরকে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে। তো এখানে দেখো শ্রেণী ব্যাপ্তি এস এর মতো উচ্চারণ হয় বিধায় আমি এস লিখেছি, গণসংখ্যা জি এর মতো উচ্চারণ হয় তাই আমি জি লিখেছি, এবং ক্রমযোজিত গণসংখ্যা কে এর মতো উচ্চারণ হয়, ক্রমযোজিত অর্থাৎ কে এর মতো উচ্চারণ হয় তাই আমি কে লিখেছি, অর্থাৎ এই তিনটা শর্ট ফর্ম হচ্ছে এসকেজি। এই তিনটা জিনিস তুমি যদি মনে রাখো, এসকেজি যদি মনে রাখো তাহলে তোমরা এই সহজেই এই হেডিংগুলো তোমরা পরীক্ষার সময় মনে রাখতে পারবে। এখন দেখো উদ্দীপকের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে এবং ক্রমযোজিত গণসংখ্যা তোমাদের নির্ণয় করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা খুবই সোজা। গণসংখ্যার প্রথম ঘরের মান ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরের মান হয় এবং গণসংখ্যার দ্বিতীয় ঘরের মানের সাথে ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরের মান যোগ হয়ে
ক্রমযুক্ত গণসংখ্যা দ্বিতীয় ঘরের মান হয়, অর্থাৎ 10 আর 6 যোগ করলে 16 হয়, 16 18 যোগ করলে 34 হয়, 34 আর 18 যোগ করলে 34 আর 8 যোগ করলে 42 হয়, 42 আর 5 যোগ করলে 47 হয়, 47 আর 3 যোগ করলে 50 হয়। এইভাবে তোমাদের ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে হবে। এরপর তোমাদের গ্রাফ আঁকতে হবে। গ্রাফ আঁকার আগে তোমাদেরকে এই কিছু লেখা লিখতে হবে এবং এই লেখার সাথে তোমাদেরকে গ্রাফ আঁকাতে হবে। দেখো এখানে কি লিখেছি, ছক কাগজের এক্স অক্ষে ক্ষুদ্রতম এক ঘর সমান সমান শ্রেণী উচ্চসীমার 2 একক। ঠিক আছে, এখন শ্রেণী উচ্চসীমাটা কি? শ্রেণী উচ্চসীমা হচ্ছে এই যে শ্রেণী ব্যাপ্তি, এই শ্রেণী ব্যাপ্তির এইটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চসীমা। তো এই উচ্চসীমাগুলোই আমাদের লাগবে। আর একটা জিনিস লাগবে, এখানে দেখো আমাদের শ্রেণীব্যাপ্তি শুরু হয়েছে 41 থেকে 50, তাহলে এই যে 50টা হচ্ছে এই শ্রেণীর উচ্চসীমা। এই শ্রেণীর উচ্চসীমার আগের শ্রেণীর উচ্চসীমা আমাদের ধরে নিতে হবে। এখানে দেখো 50 60 70, অর্থাৎ ব্যবধান কিন্তু 10, তাহলে নিশ্চয়ই 50-এর আগের সংখ্যাটা 40 হবে, অর্থাৎ 40 আর 50-এর ব্যবধান হবে 10। ঠিক আছে ভাইয়া, এটা আমাদেরকে অতিরিক্ত ধরে নিতে হবে, ধরে নিয়ে আমাদের গ্রাফ আঁকাতে হবে। এখন দেখো আমরা গ্রাফটা আঁকাই। আমি তোমাদের সুবিধার জন্য এখানে আমি প্রথমে একটি এক্স অক্ষ আঁকিয়েছি এবং ওয়াই অক্ষ আঁকিয়েছি। আঁকানোর পরে নিচে আমাদের লিখতে হবে শ্রেণীর উচ্চসীমা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর অজীব রেখার জন্য শ্রেণীর উচ্চসীমা যাবে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা যাবে, এটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। দেখো এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয় সেই জায়গাটা আমরা ও লিখেছি এবং এই ও থেকে প্রথম 5 ঘর পর্যন্ত আমরা এখানে একটি ছেদ চিহ্ন ব্যবহার করেছি এবং এখানে যে আমরা যে শ্রেণীর উচ্চসীমাটা প্রথমে ধরে নিয়েছি 40, সেটা আমরা এখানে লিখেছি। তারপরে দেখো 50 60 70 80 90 100 আমি এখানে সুন্দর করে লিখেছি। এখন দেখো ছক কাগজের এক্স অক্ষে ক্ষুদ্রতম এক ঘর সমান সমান শ্রেণী উচ্চসীমার 2 একক, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা একটা ঘরের জন্য আমাদেরকে শ্রেণী উচ্চসীমার 2টা মান ব্যবহার করতে হবে। এখানে ভালো করে খেয়াল করো ভাইয়া, 40 থেকে 50, কিন্তু এখানে ঘর আছে কয়টা? এখান থেকে এখান পর্যন্ত আমাদের ঘর আছে 5টা। এই 5টা ঘর মানের জন্য আমাদের ব্যবধান আছে 10, অর্থাৎ 5টা ঘরের জন্য আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হয়েছে 10টা মান, অর্থাৎ প্রতি ঘরের জন্য আমাদেরকে 2টা করে মান ব্যবহার করতে হয়েছে। তাই আমরা এখানে লিখেছি এক্স অক্ষে ক্ষুদ্রতম একটা ঘরের জন্য শ্রেণী উচ্চসীমার 2টা মান, অর্থাৎ 2 একক, এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক ঘর সমান সমান ক্রমযোজিত গণসংখ্যা 2 একক। একইভাবে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরের জন্য ক্রমযোজিত গণসংখ্যা 2টা মান নিতে হবে। এখানে দেখো ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরের মান আছে 6, তাহলে একটা ঘরের মান হবে কত? 2, 2টা ঘরের মান হবে 4, 3টা ঘরের মান হবে কিন্তু 6। তাই আমি এখানে লিখেছি এখান থেকে এখান পর্যন্ত আমাদের ঘর আছে কিন্তু 5টা, কিন্তু মান ব্যবহার করতে হবে কয়টা? মান ব্যবহার করতে হবে কিন্তু 10টা। এই কারণে আমি এখান থেকে এই পর্যন্ত এখানে মান দেখো লিখেছি 10, তো এখান থেকে এখান পর্যন্ত 20 30 40 50 পর্যন্ত আমরা লিখেছি। এখানে 60 লেখো। এখানে খেয়াল করো ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মান কত? এই ছকে দেখো ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মান হলো 50। এই যে 50, এই তোমরা এই 50 পর্যন্ত লিখতে পারো, অতিরিক্ত কেউ চাইলে 60 পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, তো এখন দেখো আমরা চিত্রটা আঁকাই। এখন শ্রেণীর উচ্চসীমা দেখো 50, তো 50 শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? 6। তাহলে 6 হলে আমাদেরকে কত ঘর পর্যন্ত নিতে হবে? আমাদের 3 নিতে হবে, অর্থাৎ 6 থাকে আমাদের 3 ঘর, অর্থাৎ প্রতি ঘরের জন্য আমাদেরকে 2টা মান করে নিতে হবে, অর্থাৎ 6টা মানের জন্য আমাদেরকে ঘর ব্যবহার করতে হবে 3টা। তাহলে দেখো আমরা এখানে ছকে আমরা লিখি
এই 50, 1 2 3, তো 6-এর জন্য আমাদেরকে 3 ঘর ব্যবহার করতে হবে। এরপর দেখো 16, অর্থাৎ এখানে 60, শ্রেণী উচ্চসীমা 60 আছে, এই 60-এর ক্রমযুক্ত গণসংখ্যা হলো 16। তাহলে 16 মানের জন্য আমাদেরকে ঘর ব্যবহার করতে হবে 8টা, অর্থাৎ 16-র অর্ধেক। তাহলে 8টা ঘর ব্যবহার করতে হবে। দেখো এই 5 6 7 8টা, এই 8টা ঘর ব্যবহার করতে হবে। এরপরে দেখো 34 আছে, তো 70 উচ্চসীমার ক্রমযুক্ত গণসংখ্যা হলো 34। তাহলে 34-এর অর্ধেক কত? 17। তাহলে আমাদেরকে ঘর ব্যবহার করতে হবে 17টা। তাহলে দেখো 5 10 15 16 17, এই যে। এরপরে দেখো আছে কত? 42, অর্থাৎ 42-এর অর্ধেক কত? 21। এটা কত শ্রেণীর? এই যে 80। তাহলে 80-র কত পর্যন্ত যেতে হবে? 21 পর্যন্ত। তাহলে 5 10 15 20 21। এরপরে 90, 90-এর মান কত? 47। তাহলে 47-এর অর্ধেক কত? 23 দুগুণে 46, অর্থাৎ 23 ঘর আর একটু বেশি। 5 10 15 20 21 22 23। এখানে দেখো 23-এর একটু বেশি, অর্থাৎ 23 আর 24 ঘরের মাঝামাঝি, এই যে। এরপরে দেখো শ্রেণী উচ্চসীমা 100, এই 100-এর ক্রমযুক্ত গণসংখ্যা কত? 50। তাহলে 50-এর অর্ধেক কত? 25। তাহলে 25 ঘর পর্যন্ত যেতে হবে। দেখো এখানে 5 10 15 20 25, অর্থাৎ এই ঘর পর্যন্ত। এখন আমরা চিত্রগুলো সুন্দর করে আঁকিয়ে দিই। এখান থেকে দেখো এখানে দেখো আমি যে অতিরিক্ত একটা উচ্চসীমা নিয়েছিলাম 40, এখন এই 40-এর সাথে তোমরা এই 50-এর যে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করেছো এখানে তোমরা একটু লাগিয়ে দাও। কিন্তু তোমরা তো এখানে সরাসরি ডাইরেক্ট লাগাতে পারবে না, এখানে ডট ডট দিয়ে লাগাতে হবে, কারণ এটার তো কোনো মান নেই। এই কারণে আমরা এখান থেকে এই পর্যন্ত ডট 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 দিয়ে এটার সাথে লাগালাম, যাতে চিত্রটা সুন্দর দেখায়। এটি হলো আমাদের অজীব রেখা অঙ্কনের নিয়ম। তো তোমরা যদি এটা ভালো করে দেখো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না অজীব রেখায়। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।